মেঘ গীতাকে দেখে জড়িয়ে ধরে আর বলে, গীতা বৌদি, আমরা ভেবেছিলাম তোমাকে হয়তো আর কোনোদিন দেখতে পাবো না। তখন গীতা বলে, আপনারা কে? আপনারা কি আমাকে চেনেন? হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছে গীতা এলএলবির আসন্ন পর্বতে। শুরুতেই দেখা যায় মেহেক ও অঙ্কিত দাঁড়িয়ে টিপের মেহেন্দি অনুষ্ঠান দেখছে। অন্যদিকে গীতার জ্ঞান ফিরতেই তার মেহেকের মেহেন্দি অনুষ্ঠানের কিছু আপচা আপচা স্মৃতি মনে পড়তে থাকে। সে ভাবতে লাগে তার সাথে এমন কেন হচ্ছে। এরপর মাথায় হাত দিয়ে রুম থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে মেঘ ও অঙ্কিতকে খেয়াল করে না, তাদের সাথে ধাক্কা মারে। তখন মেঘ ঘুরে তাকায় এবং গীতাকে সামনে দেখে অবাক হয়ে যায়। প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। তারপর মেঘ গীতাকে জড়িয়ে ধরে এবং বলে, গীতা বৌদি, তুমি তুমি সত্যিই বেঁচে আছো। আমি তো ভেবেছিলাম তোমায় আর কোনোদিন দেখতে পাবো না। গীতা অবাক হয়ে তাকিয়ে রইল। মেঘের আলিঙ্গন থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়ে বলল, আপনি কে? আমাকে কেন বৌদি বলে ডাকছেন? আমি তো আপনাদের চিনতে পারছি না। আপনি কি আমাকে চেনেন? মেঘ হতভম্ব হয়ে গেল। চোখে জল জমে উঠল তার। তখন প্রিয়ঙ্বদা দেবী এগিয়ে এসে শান্ত গলায় বললেন, ওর মাথায় একটা মারাত্মক আঘাত লেগেছিল, সেই জন্য তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তার জন্য সে আগের সব কিছুই মনে করতে পারছে না। এদিকে গীতা থমকে দাঁড়িয়ে যেন নিজের ভেতরেই খুঁজছিল কিছু একটা। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ কাঁপা গলায় বলল, তাহলে আপনারা কি জানেন আমার বেবি কোথায়? আমি শুধু এটুকুই মনে করতে পারি, আমার একটা বেবি আছে। ও কোথায় আছে? ও কি নিরাপদে আছে? প্রিয়ঙ্বদা দেবী তখন মৃদু হেসে গীতার হাত ধরে বললেন, শান্ত হও মা, তোমার বেবি কোথাও যায়নি, হারিয়ে যায়নি। তোমার বেবি তো তোমার কাছেই আছে, তোমার এই গর্ভে। গীতা চোখ মেলে প্রিয়ঙ্বদার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ধীরে ধীরে তার চোখ ভিজে উঠল আর মেঘ তখন হাউমাউ করে কেঁদে বলল, না গীতা বৌদি, তুমি আমাদেরকে ভুলতে পারো না। আমরা এতদিন ধরে তোমায় খুঁজেছি, তোমার জন্য কত কষ্ট করেছি। তুমি আমাদেরকে মনে করতে পারছো না, এটা ভাবতেই আমার বুক ফেটে যাচ্ছে। অঙ্কিত দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, কিন্তু তার চোখেও জল। মেহেক গীতার হাত শক্ত করে ধরে বলল, তুমি যদি আমাদের চিনতে নাও পারো, তবুও আমরা তোমার কখনোই ছাড়বো না। আমরা আবারও তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাব, সব কিছু তোমাকে মনে করাবো। গীতা বিভ্রান্ত হলে মেঘের আবেগে ভেসে যাচ্ছিল। সে কাপা গলায় শুধু বলল, আমি কিছুই মনে করতে পারছি না, কিন্তু কেন জানি না, তোমাদের চোখের জল দেখে আমারও কেমন যেন হচ্ছে। ওদিকে কাবিয়াকে দেখা যায়। কাবিয়া পাগলামি করেই চলেছে। কৃপান তাকে বারবার শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কাবিয়া একটা কথাই বলছে, আমি গীতাকে খুঁজে বের করব। গীতার সন্তান আমার হবে, ওই সন্তান দিয়ে আমি স্বস্তিককে ফিরিয়ে আনবো। পদ্ম এবার কাবিয়ার দিকে আঙুল তুলে বলে, তুমি যাই বলো না কেন, আমি জানি দিদিমণি তোমার কাছেই ছিল, এই বাড়িতেই ছিল। তুমি কিছু একটা করেছো, সময় এলে সব বের হবে। কাবিয়া চিৎকার করে বলে, আমি কিছু করিনি। তারপর আবার নিজের মধ্যে বিড়বিড় করতে থাকে। তখন কৃপান রেগে গিয়ে সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে অগ্নিজিৎ মুখার্জি থানায় গিয়ে বড়বাবুকে বলে, আমার ছেলের খুনের মামলা আমি লড়ব, আমি কোর্টে যাব। বড়বাবু চিন্তায় পড়ে যায়, কিন্তু প্রমাণ কোথায়? গীতাই তো আসল সাক্ষী, আর গীতা তো এখন নিখোঁজ। তাই বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অগ্নিজিৎ মুখার্জি কাব্যাকে বলে, এই যে তুমি কাগজের টুকরো দেখাচ্ছ না, সেটা কোনো কাজেই দেবে না, বিশ্বাস করো কোনো কাজে দেবে না। আমি কোর্টে যাব আর তোমাকে এই বাড়ি থেকে এসে ছো মেরে তুলে নিয়ে যাব আমি। তখন একথা শুনেই অবাক হয়ে যায় সবাই। তখন কাবিয়া বলে, ছুঁয়ে দেখুন, হাই ভোল্টেজ শক খাবেন আপনি। আমি আগুন জ্বালিয়ে দেবো আমি। আমি গীতাকে খুঁজে বের করে ওর বাচ্চাটা আমি ছিনিয়ে নেব। কারণ ওটা স্বস্তিকের বাচ্চা আমারই হবে, এই কাবিয়া ব্যানার্জির হবে। স্বস্তিকের বাচ্চা আমি লালন পালন করব, আমি মা হব। তখন বড়বাবু বলে, পাগল হয়ে গেছে। তখন পদ্ম বলে, হ্যাঁ, কাবিয়া দিদি পাগল হয়ে গেছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। তখন সে কৃপানকে বলে, কাবিয়া দিদিকে মানসিক হাসপাতালে নিয়ে যাও কৃপান, ডাক্তার দেখাও। তখন কৃপান বলে, একদম চুপ করো তুমি, আমার দিদি একদম ঠিক আছে, আমার দিদি একদম সুস্থ, আমার দিদির সম্পর্কে তুমি একটাও বাজে কথা বলবে না। তখনই দেখা যাবে কাবিয়াকে প্রলয় বলে, তোমাকে একটা কথা বলবো? তখন কাবিয়া বলে, বলুন। তখন প্রলয় বলে, গীতা কোথায় বলো? তখন কাবিয়া বলে, বিশ্বাস করুন, গীতা কোথায় আমি জানি না গীতা কোথায়। আপনারা চলে যান এখান থেকে, সবাই চলে যান, এবার বেরিয়ে যান এখান থেকে। তখনই সবাইকে বের করে দিলে অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি মনে রেখো, আমি আবারও ফিরে আসবো, আমি ফোর্স নিয়ে আসবো এখানে, আর তোমাকে তুলে নিয়ে যাব। আমার ছেলের খুনের মামলা আমি নিজেই লড়বো। এই বলে অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে চলে যায়। তারপর পদ্ম কাবিয়াকে বলে, তুমি স্বস্তিক দাদাবাবুকে মেরেছো, তুমি উকিল দিদিমণিকেও অপহরণ করে তুমি কোথায় রেখেছো উকিল দিদিমণিকে বলো?
তখন কাব্য বলে, না আমি গীতাকে অপহরণ করিনি, বিশ্বাস করো। গীতা কোথায় আছে আমি জানি না। গীতা তোকে তো আমি খুঁজছি, গীতাকে সুস্থ রাখার চেষ্টা করেছি। গীতার বাচ্চা তো আমার হবে, আমার হবে, এই কাব্যে ব্যানার্জির হবে। গীতার বাচ্চা স্বস্তিকের শেষ চিহ্ন, আমি তো মা হব, মা। তখন স্বস্তিকের বাচ্চার মা হব। তো গীতাকে আমি খুঁজে বের করবই গীতাকে, যেখানেই থাকুক না কেন ও। ওদিকে দেখা যাবে গীতার জ্ঞান ফিরছে না। তখনই প্রিয়ঙ্বদা গীতার মাথায় হাত বোলাতে থাকে। তখনই হঠাৎ করে গীতা চোখ খোলে। তখন গীতা চোখ খুলে প্রিয়ঙ্বদা দেবী গীতাকে বলে, তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো তুমি? তোমার শরীর ঠিক আছে তো? তখন গীতা বলে, আমার কি হয়েছিল, আমি এখানে কেন? তখন এই কথা বললেই প্রিয়ঙ্বদা বলে, তুমি তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। তখন গীতা বলে, আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, কিন্তু কেন? সেটাই তো বুঝতে পারছি না। তখন শ্রী বলে, আচ্ছা দিদি, এই মেয়েটাকে এখানে রাখার কি কোনো দরকার আছে বলো তো? কী দরকার আছে এখানে রাখার? এই মেয়েটাকে এখানে না রাখাইলেই তো হতো। ওকে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দাও। ঠিক আছে, রাস্তা থেকে তুলে আনার কী দরকার ছিল? তখন প্রিয়ঙ্বদা দেবী বলে, দেখো শ্রী, এরকমভাবে বলো না কথা। একটা মানুষের মানবিকতার ব্যাপারও আছে তো নাকি? তখন টিপের বাবা বলে, ঠিকই তো বলছে শ্রী, ভুল তো কিছু বলেনি। এই মেয়েটাকে তুমি পেয়েছো, ঠিক আছে, ওকে কোনো হোমে বা হসপিটালে বা থানায় পাঠিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। মানবতা আছে তোমার, বুঝতে পেরেছি, কিন্তু বাড়িতে রাখার কী দরকার আছে? এই যে যে কোনো সময় এভাবে সেন্সলেস হয়ে যাচ্ছে। বাড়িতে একটা বিয়ে, কী দরকার আছে কি? তখন প্রিয়ঙ্বদা দেবী বলে, হসপিটালে তো ছিল, কিন্তু হসপিটাল থেকেই তো জানানো হয়েছে। তখনই টিপার বাবা বলে, কি জানানো হয়েছে? তখন প্রিয়ঙ্বদা বলে, আচ্ছা ঠিক আছে, পরে না হয় বলবো। তারপর গীতা চুপ করে থাকে। ওদিকে স্ত্রী বলে, নিজের মেয়ের বিয়ে, নিজের মেয়ের দিকে খেয়াল নেই তোমার, অথচ পরের একটা মেয়ে নিয়ে কী আধিক্যতা শুরু করেছো তুমি। এসব আধিক্যতা করা একদম ঠিক নয়। তখন প্রিয়ঙ্বদা দেবী বলে, শ্রী তুমি চুপ করো, এসব কথা এমন একদমই বলবে না। মেয়েটা তো আর কিছুদিন। তখন এই বলেই থেমে যায় প্রিয়ঙ্বদা দেবী। তারপরে টিপের বাবা বলে, আর কিছুদিন মানে কি কিছুদিন? তখন প্রিয়ঙ্বদা বলে, না কিছু না। তারপরে গীতা বলে, আমার কি হয়েছে, আমার কি হয়েছে বলুন? ডক্টর আমার ব্যাপারে কি বলেছে বলুন না, আমার কি হয়েছে? তখন প্রিয়ঙ্বদা বলে, না কিছু বলেনি, কিছু বলেনি, তুমি একদম ঠিক আছো, তুমি একটু চুপ করে থাকো। তখনই সেখানে টিপ চলে আসে। এসেই বলে, এই তুমি কে? হ্যাঁ কে তুমি? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? একদম নাটক করবে না। তোমার চেহারাটা না আমার খুব চেনা চেনা লাগছে। কোথাও যেন আমি তোমাকে দেখেছি। কোথায় দেখেছি কিন্তু সেটা মনে করতে পারছি না। কোথায় দেখেছি? তোমাকে আমি মনে করতে পারলে সেখানেই দিয়ে আসতাম। তখন প্রিয়ঙ্বদা দেবী বলে, কোথায় দেখেছো? তখন টিপ বলে, আমি না মনে করতে পারছি না, কিন্তু ওর ফেসটা খুবই রেয়ার। ও যেহেতু রাস্তায় পড়েছিল, তাহলে নিশ্চয়ই ও কোনো র্যাকেটের সঙ্গে জড়িত। না হলে ওকে কেউ মারার চেষ্টা কেন করবে? কেন করবে ওকে মারার? আমি কোথায় দেখেছিলাম? তখন মনে করতে পারছি না। তখন প্রিয়ঙ্বদা দেবী বলে, মনে করো। তখন টিপ বলে, না আমি মনে করতে পারছি না। ওকে বাড়ি থেকে বের করে দাও, বের করে দাও এই বাড়ি থেকে। আমার বিয়ের আনন্দ অনুষ্ঠান সব কিছু নষ্ট করে দিচ্ছ। আর শোনো, পরের মেয়েকে নিয়ে আধিক্যতা দেখারও বন্ধ করো। নিজের মেয়ের দিকে না একটু খেয়াল দাও। নিজের মেয়ের বিয়ে হচ্ছে, নিজের মেয়েটাকে একটু সময় দাও। তখন প্রিয়ঙ্বদা বলে, শোনো, তোমাকে তো আমি মেয়ে বলেই মানি না। তুমি আগে আমার মেয়ে হয়ে ওঠো, তারপর আমি তোমাকে সময় দেবো। তুমি আমার মেয়ে হওয়ার যোগ্যতাই রাখো না। তখন টিপ বলে, মানে কি বলতে চাও কি তুমি? আমার কার সঙ্গে বিয়ে হচ্ছে তুমি একবারও কি সেটা জানতে চেয়েছো? তার সঙ্গে দেখা করতে চেয়েছো? তখন প্রিয়ঙ্বদা বলে, তুমি কোনো একটা রাস্তার ছেলেকে বিয়ে করছো, তার সঙ্গে আমি কেন দেখা করব? কার সঙ্গে দেখা করব আমি? তার কোনো বাড়ির ঠিকানা আছে? না কোনো যোগ্যতা আছে এই বাড়ির জামার হওয়ার? কে না কে, তার কোনো ঠিকানা আছে? রাস্তার একটা ছেলে। তখন টিপ বলে, দেখো, আমার ভালোবাসার নামে একদম মিথ্যে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। ওর বাড়িঘর আছে কি নেই সেটা আমি জানি না, তবে ওর ভালোবাসা আমি দেখেছি, ওর প্রেমটা আমি দেখেছি। তখন প্রিয়ঙ্বদা বলে, ওর প্রেম দেখেছো তাই তো? টিপ বলে, হ্যাঁ, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, তাই তো ওকে আমি বিয়ে করছি। আর বিয়ে না করে এই বাড়ি থেকে আমি চলে যাব। অন্তত তোমার আর বাবার মতো লোক দেখানো ভালোবাসা আমাদের দ্বারাই হবে না। তোমরা এই বাড়িতে একই ছাদের তলায় থাকো ঠিকই, কিন্তু তোমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। তখন এই কথা বলে প্রিয়ঙ্বদা খুব রেগে যায়। রেগে গিয়ে টিপকে একটা চড় মারে। তখন শ্রী বলে, তুমি এটা কি করলে দিদি? মেয়েটাকে মারলে? মেয়েটাকে মারলে কেন? আজ বাদে কাল ওর বিয়ে, আর তুমি মেয়েটার গায়ে হাত তুললে কেন? তখন টিপ বলে, আসলে লোকই ঠিকই বলে যে তুমি আমার সৎমা, তুমি আমাকে মেয়ে হিসেবে কোনোদিন মানতেই পারোনি। তার জন্যই তো তুমি আমাকে এইভাবে চড় মারতে পারলে, এভাবে কথায় কথায় আমাকে মারো। আমার কোনো কিছুই তোমার ভালো লাগে না। তুমি আমার মা নও, তুমি আমার মা হতে পারো না। আমি জাস্ট এখান থেকে থাকবো না, এখান থেকে চলে যাব, থাকবো না এখানে। এই বলে টিপ সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তখনই প্রিয়ঙ্বদা কাঁদতে থাকে আর বলে, সরি সরি, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার। তখন এই কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে প্রিয়ঙ্বদা।
তখনই দেখা যাবে গীতাও অবাক হয়ে তাকিয়ে থাকে, কিছুই বলে না। তারপরে টিপের বাবা আসলে প্রিয়ঙ্কদা বলে, সরি আমার ভুল হয়ে গেছে। তখন টিপের বাবা বলে, টিপ তো ঠিকই বলেছে, তোমার আর আমার মধ্যে তো কোনো রকম ভালোবাসা নেই। এই বলেই সেখান থেকে চলে যায়। তখন শ্রী বলে, দিদি তুমি একদম ঠিক কাজ করলে না। শ্রী বলে, পরের মেয়েকে নিয়ে আদিক্ষেতা করছো, অথচ নিজের মেয়ের দিকে খেয়াল করার প্রয়োজন মনে করছো না। নিজের মেয়ের গায়ে বারবার হাত তুলছো, একটা বাইরের মেয়ের সামনে, তাও আবার ওর বোনদের সামনে। তুমি টিপের গায়ে হাত তুললে মেয়েটার আজ বাদে কাল বিয়ে, তুমি কিন্তু ঠিক কাজ করোনি। এই বলেই চলে যায়। তখন সুমনা আসে আর এসে মা বলে ডাকে। তখন প্রিয়ঙ্বদা বলে, চলে যা, তোরা চলে যাও, আমাকে একে থাকতে দে। তখন মোহিনী বলে, তুমি না দেখবে কোনো দিন একাই হয়ে যাবে। এই বলে মোহিনীও চলে যায়। তখন প্রিয়ঙ্বদা বলে, তোরা একটু টিপের কাছে যা, নাহলে টিপ মন খারাপ তো, টিপ হয়তো বা বাড়ি থেকে রেগে বেরিয়ে যাবে, তারপরে মাঝরাতে ড্রিঙ্ক করে বাড়ি চলে আসবে। ওদিকে গীতা বলে, আমি আসতে আপনাদের খুব অসুবিধা হয়ে গেছে তাই না, আপনাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে। তখন প্রিয়ঙ্বদা বলে, না কোনো সমস্যা হয়নি, তুমি বরং রেস্ট নাও, তোমার রেস্ট নেওয়া দরকার। তুমি বরং মনে করো তুমি কে, তোমার বাড়ি কোথায়। তখন গীতা বলে, কে আমি সেটাই তো মনে করতে পারছি না, আমার কিছু ভালো লাগছে না। ঠিক তখনই দেখা যায় যে প্রিয়ঙ্বদাকে ফোন করে অগ্নিজিৎ মুখার্জি। তখন প্রিয়ঙ্বদা ফোনটা রিসিভ করে। তারপর অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আসলে আমি না কোর্টে যাচ্ছি, আমার ছেলের খুনের জন্য মামলা লড়বো আমি, সেই জন্যই যাচ্ছি। আপনি যদি আসতেন তাহলে আপনার কেসটা আমি দেখে নিতাম একসাথেই। তখন প্রিয়ঙ্বদা বলে, না কি বলছেন আপনি, এই সময় আপনি একটু নিজের মতো করে সময় কাটান, নিজে নিজে আগে ঠিক হন, তারপর না হয় আমার কেসটা দেখবেন, এত তাড়াহুড়ো করার কিছু নেই। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তখন প্রিয়ঙ্বদা দেবী বলেন, শুনুন কিসের কেস, আপনার ছেলের কি হয়েছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার ছেলেকে কেউ খুন করেছিল। তখন তো প্রিয়ঙ্বদা একথা শুনে অবাক হয়ে যায় আর বলে, কি বলছেন, খুন করেছিল। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ আমার ছেলেকে কেউ খুন করেছে, আর আমার ছেলের পুত্রবধূ মিসিং। তখন এই কথা শুনে প্রিয়ঙ্বদা খুব কষ্ট পায় আর বলে, প্রতিটা সংসারে এভাবেই অশান্তি আছে, কষ্ট আছে, প্রতিটা সংসারে এরকম না একটা ঝামেলা আছেই। ওদিকে দেখা যাবে তারপরে টিপের মেহেন্দি অনুষ্ঠান। তখন প্রিয়ঙ্বদা অঙ্কিতকে ফোন করে আর ফোন করে বলে, তোমার কাকিমা বলছি আমি। তখন অঙ্কিতকে বলে, হ্যাঁ কাকিমা বলুন। তখনই প্রিয়ঙ্বদা বলে, আসলে আজকে টিপের মেহেন্দি তো, তাই ফোন করেছিলাম, তুমি আর মেঘ যদি আসতে, তোমার বাবার সঙ্গে আমি নিমন্ত্রণ নিয়ে কথা বলে নেব, চিন্তা করো না, কার্ড দিয়ে আসবো, তুমি একটু আসলে ভালো হতো। তখন অঙ্কিত বলে, এ নাও মেঘের সাথে ফোনে কথা বলো। তখনই মেঘ ফোনটা রিসিভ করলে। তখন কাকিমণি বলে, মেঘ আসলে তোমার সঙ্গে তো আমার দেখা হয়নি, তুমি খুব মিষ্টি মেয়ে আমি জানি, তাই আমি চাই আজকে টিপের মেহেন্দি অনুষ্ঠান, তো তোমরা আসলে খুব ভালো হতো, আমাদের তো নিজের বলতে কেউ নেই, তাই তোমরা আসলে একটু ভালো লাগতো। তখন মেঘ বলে, কিন্তু কাকিমণি বাড়ির যে অবস্থা, এই অবস্থায় আমরা কি করে যাব বলুন তো। তখন প্রিয়ঙ্বদা বলে, আমি জানি তোমাদের বাড়ির খুবই খারাপ অবস্থা, তারপরেও তোমরা আসলে আমাদের একটু ভালো লাগতো, কারণ আমার মেয়ের মেহেন্দি অনুষ্ঠান তো, তেমন কেউ নেই, আর আমার মেয়ে তো আমার নিজের মেয়ে নয়। তখনই সেখানে টিপ চলে আসে আর বলে, হ্যাঁ বলো, আরও বলো, আরও বলো, আমি তোমার নিজের মেয়ে নয়, সৎ মেয়ে, বলো তোমার নিজের লোকদের কাছেই তো বলছো, বলো না, তুমি বলতে না পারলে দাও আমি বলছি। এই বলে ফোনটা কেড়ে নিয়ে বলে, হ্যাঁ শুনুন, আপনি নিশ্চয়ই আমার মায়ের আত্মীয় হবেন। শুনুন, আমি না আমার মায়ের নিজের মেয়ে নয়, আমি সৎ মেয়ে, তাই আমার মা আমাকে কখনো মেনেই নেয়নি। তার সঙ্গে আমার মা মেয়ের কোনো সম্পর্কই করে ওঠেনি। আমার কোনো কিছুই সে সহ্য করতে পারে না, দেখতে পারে না। আর তাই তো এই যে আপনাদের নিমন্ত্রণ করছে না, এসব কিছু হলো লোক দেখানো, আতিথ্যতা করছে, লোক দেখিয়ে নিমন্ত্রণ করছে, আসলে এগুলো কিছু তার মনের কথা নয়। তখন একথা শুনে প্রিয়ঙ্বদা দেবী চমকে ওঠে, বলে, থামবি তুই টিপ, থামো। টিপ কিছুতেই থামতে চায় না। তারপর টিপ বলে, শোনো তুমি যা করছো না এগুলো আমার করার দরকার নেই, তোমার কাছের লোকগুলো তুমি নিমন্ত্রণ করছো তো, কিচ্ছু করা লাগবে না, তুমি এরকম বাড়াবাড়ি করলে না, মেহেন্দি অনুষ্ঠানে আমি সাজবো না, এখানে কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করবো না। তখনই প্রিয়ঙ্বদা বলে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, বাইরের মানুষের সামনে এরকম করতে হয়। তখনই একথা বলে টিপ সেখান থেকে চলে যেতে লাগলে শ্রী এসে বলে, আচ্ছা তোদের এই ঝামেলাগুলো আমার একদমই ভালো লাগছে না, চলো টিপ, তোরা আজকে মেহেন্দি অনুষ্ঠান সাজবি চল। এই বলে টিপকে নিয়ে শ্রী সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে প্রিয়ঙ্বদা বলে, মেহেকমা তুমি কি আবারও ভয় পেলে নাকি, আসলে প্রতিটা সংসারেই না এরকম থাকবে, একসঙ্গে থাকতে গেলে টোকাটুকি লাগবে, তোমরা এসো ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর অঙ্কিত মেঘকে বলে, কি যাবে চলো, আমরা না হয় একটু ঘুরেই আসি। তখন মেঘ বলে, কি করে বলো, আমাদের বাড়িটা পুরো তছনছ হয়ে গেল, এই অবস্থায় কি করে যাব।
তখন অঙ্কিত বলে চলো আমরা ঘুরে আসি, তাহলে একটু ভালো লাগবে। চলো মেঘ তখন মেঘ বলে ঠিক আছে চলো।